সাভারে জঙ্গি আস্তানার সন্দেহে দুটি বাড়িতে অভিযান চলছে। 3টি সুইসাইডাল ভেস্ট ও 7টি গ্রেনেড উদ্ধার। কাল থেকে শুরু মাহে রমজান, এখনো অস্থির বাজার। নির্ধারিত দামের বেশি নিলে শাস্তিমূলক ব্যবস্থা, বললেন দক্ষিণের মেয়র। মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না, বললেন ওবায়দুল কাদের। এবং পৃথক সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত 10 জন, আহত অন্তত 30 জন। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাসনিমি জান্নাত অর্থী। সাভারের নামাগিন্ডা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে রাখা দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এই অভিযানে যোগ দিয়েছে বোমা বিশেষজ্ঞ দল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। বেলা 10টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। এর কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। এর কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স নিয়ে বাড়িতে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। আর প্রথম থেকেই কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে ছিল বোমা বিশেষজ্ঞ দল। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে। এই পর্যন্ত 3টি সুইসাইডাল ভেস্ট ও 7টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সাভারে আছেন সহকর্মী মৌ খন্দকার। বিস্তারিত জানাতে তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মৌ, অভিযানের সবশেষ পরিস্থিতি কি? কতক্ষণ এই অভিযান চলবে, এই নিয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু অভিযানটি শুরু হয়েছে। সকালে যখন এখানে কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বোম ডিসপোজাল ইউনিট এখানে এসে পৌঁছেছে তখনই কিন্তু 10টার দিকে এখানে তারা অভিযান শুরু করেছেন এবং তার পরপরই কিন্তু ভেতরে অ্যাম্বুলেন্স সহ ভেতরে ফায়ার সার্ভিসের যে গাড়ি ইউনিট ভেতরে প্রবেশ করেছেন এবং পর্যায়ক্রমে কিন্তু আমরা এখানে মোট 10টি বিস্ফোরণের শব্দ পেয়েছি। তো গণমাধ্যমদের কিন্তু একটি নিরাপত্তার বলয়ের মধ্যে রাখা হয়েছে। এখানে নিরাপত্তা ব্যবস্থা পুরো এলাকাটাই জোরদার করা হয়েছে। পুরো এলাকাটাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এখানে র্যাব কর্মকর্তা সহ টিভি কর্মকর্তা সহ পুলিশ সব আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছু আমরা জানতে পেরেছি যে ভেতরে কিন্তু আসলে অভিযানের কাজ শেষ। এখন আমরা আনুষ্ঠানিক কথার জন্য রয়েছি। আনুষ্ঠানিকভাবে জানালে আমরা আপনাদের নিশ্চিত করতে পারবো। কিছুক্ষণের মধ্যেই এখানে যিনি এসপি আছেন তিনি আমাদেরকে একটা সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আসলে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন আসলে ঘটনা কিভাবে কি করলো, কিভাবে তারা অভিযানটি চালালো। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। এখনও কিন্তু অভিযানটি শেষ। আমি আগেও বলেছি আপনাকে, আনুষ্ঠানিক এখন শুধু সংবাদ সম্মেলনের অপেক্ষায়। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করলেই কিন্তু আমরা আসলে আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত জানাতে পারবো। তবে আমি এই মুহূর্তে আছি ওই বাসাটির ঠিক সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই কিন্তু বাসাটি। এই বাসাটিতে কিন্তু মূলত তারা অভিযান কসমেটিকের একটি ফ্যাক্টরি বলে ভিতরে কিন্তু তারা একটি বোমা ফ্যাক্টরি তৈরি করেছিল, যেখানে কিন্তু তারা একটি বড় আসলে আশঙ্কাজনক হতো কিছুদিন পরে। তারা কিন্তু একটি বড় ধরনের একটি হামলা করার আসলে মূলত পরিকল্পনা করছিল। তবে এখনো পর্যন্ত কিন্তু এখানে কোনো আটক করা হয়নি, কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেতরে যে এসপি তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন একটি সংবাদ সম্মেলনের জন্য। তিনি ভেতরে প্রবেশ করছেন। আসলে তিনি কিন্তু এখনই সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু আমরা বিস্তারিত আসলে আপনাদের জানাতে পারবো। তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা জানেন গতকাল থেকেই কিন্তু অভিযানটি মূলত শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত সকাল 10টা থেকে আজকে অভিযান শুরু হয়েছে এবং শেষ কিন্তু এখন এরই মধ্যে হয়ে গেছে। এবং আপনারা জানেন
ভেতরে কিন্তু 60টি গ্রেনেড এবং 3টি সুইসাইড বেল্ট এখানে পাওয়া গিয়েছে, তারা জব্দ করেছে। এখন শুধু ভেতরে কিন্তু এখনও কাউকে আটক করা হয়নি। তো এখন তিনি আসলে সংবাদ সম্মেলন করবেন, সংবাদ সম্মেলনে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা এখন চলে যাব এখন তার কাছে। এখন সংবাদ সম্মেলনে আমরা চলে যাচ্ছি। সংবাদ সম্মেলনে কিন্তু আসলে আমরা জানতে পারবো মূলত কিভাবে তারা অভিযানটি পরিচালনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এখনই মাত্রই সংবাদ সম্মেলন করবেন। ঢাকা জেলার পুলিশ সুপার, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। তার কাছ থেকে আসলে আমরা বিস্তারিত সবকিছু জানতে পারবো। তিনি এখন আমাকে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবেন। চলে আসেন, চলে চলে যান। আমি বুলেট টুপ নিয়েছি, বুলেট টুপ লাইভ বুলেট টুপ করতে বুঝেন না, বুলেট টুপ করতে না যারা অভিযান করছে তাদের লাগবে। সবই বলবে। পরে দেন আমার আগে সমস্যা কথা বলতে এখানে আসো যে কথা বলবে, আর ওই যে আমাদের মহিবুলকে নিয়ে এসো যারা সিটির লোক ছিল। কোন জায়গাতে, কোন দিকে বলো তো? ওখানে 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 আছে। শোনেন, প্রথমেই বলেন এই বাড়িটা কিন্তু আমাদের টার্গেটেড বাড়ি ছিল না, আমাদের বাড়ি ছিল অন্য একটা বাড়ি। কালকে আমরা হঠাৎ করে এই যখন শুনছি অভিযান করতে যে এখানে আশ্রয় নিয়েছে, তখন আমি কালকে রাত্রে আসলে আপনার মধ্যে ছিলেন না, কালকে আপনি ছিলেন না, তখন আমরা এটা টেস্ট করে গেছি আর কি। হ্যাঁ, আমাদের তো রেকর্ড করতে আমি বুলেট প্রুফটা করে নিই। লাইভে ঢুকবে পরে তো গাড়ি বেরোবে কেমনি? এই শুনো, আমাদের একটু সুযোগ দিও। সবাইকে আমি বসবো ভাই, বড় ভাই এই পাশে ক্যামেরাগুলো একদমই ভাই। তোমার লাইভ করতেছো, লাইভ প্রিপারেশন নিবে না। দর্শক, সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মৌ খন্দকার। পরবর্তীতে কোনো আপডেট জানতে পারলে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান, কিন্তু কোনো সুখবর নেই ক্রেতাদের জন্য। নিত্যপণ্যের দাম বাড়ছেই, বিশেষ করে রমজানে ক্রেতারা বেশি কেনেন বলেই সব পণ্যের দাম বেড়ে যায়। এজন্য ক্রেতারা দুষছেন ব্যবসায়ীদের আর অতি মুনাফার লোভকে, আর খুচরা ব্যবসায়ীদের অভিযোগের তীর পাইকারি ব্যবসায়ীদের দিকে। বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। রমজান এলে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা থেকে বের হওয়া যায়নি এবারও। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে রমজানের চাহিদা থাকে এমন প্রায় সব পণ্যের দামই বেড়ে গেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা করে। বেড়েছে মাংসের দামও।
কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বাড়লে তাদের না বাড়িয়ে উপায় থাকে না। 70 টাকা আনলে খরচ দাম 80 টাকা বেচতে হয়। যত ঝামেলাটা আয়া পড়তেছে আমাদের উপরে। আনলিমিটেড বাড়াইতেছে, এটা কিন্তু কোম্পানিরা বলে না। একটা মালের দাম বাড়লে কোম্পানিরা কোনো সময় বলে নাই যে মালের দামটা বাড়ছে। আমরা হোলসেল মার্কেট থেকে যে দামে আনি, দেখা গেছে ওই দামের থেকে কিছু সীমিত লাভ করে আমরা বিক্রি করি, ঠিক আছে, বিক্রি করি। এখন ওখানে বাড়ে কেন এটা তো আমরা জানি না। ক্রেতাদের দাবি বাজার নিয়ন্ত্রণে রাখতে জোরদার মনিটরিংয়ের, সেই সাথে অতি মুনাফার লোভ সামলানোর পরামর্শ দেন কেউ কেউ। রমজান আসলে একটা কৃত্রিম সংকট তৈরি করে, এটা সবাই জানে, কিন্তু ব্যবসায়ীদের মুনাফারও দরকার আছে, কিন্তু অতি মাত্রায় চলে গেলে এটা মনে হয় জনসাধারণের উপরে খুব বেশি এফেক্ট হয়। 475 টাকা সরকার একটা রেড পেপারও আসছে, কিন্তু অথচ ওরা এখনও 500 টাকা করে বিক্রি করতেছে। মাছের দামটা বাড়তি মনে হলো আমার কাছে, সবজিটাও বাড়তি মনে হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্য তালিকা মেনে পণ্য বিক্রি নিশ্চিত করার দাবি ক্রেতাদের। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। নির্ধারিত মূল্যের বেশি দাম রাখলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর হাতিরপুল বাজারে পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। মেয়র বলেন, যেখানে অনিয়ম হবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নির্ধারিত মূল্য অনুসরণ করতে হবে এবং পুরো রমজান জুড়েই মনিটরিং অব্যাহত থাকবে। রমজানে ডিএসসিসির 29টি কাঁচা বাজার তদারকিতে 8টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মাঠে থাকবে। পরে মেয়র বাজার পরিদর্শন করেন। কৃষি বিপণন অধিদপ্তর, সেখান থেকে আমরা মূল্যগুলো নিয়ে আসি সেখান থেকে, এবং সেই মূল্য আমরা পাইকারি বাজারেও আপনার যাচাই বাছাই করে তার সাথে সামঞ্জস্য করে আমাদের বোর্ড আমরা টাঙিয়ে দিয়েছি প্রত্যেকটি মার্কেটে, এবং এই প্রাইসটাকে আপনার ফলো করতে হবে। এই প্রাইসের বাইরে যদি যায় তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এটা আমাদের 5টি আপনার অঞ্চল রয়েছে, সেখানে 5টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা থাকবেন, ম্যাজিস্ট্রেট থাকবেন আমাদের অফিস। দর্শক, এই মুহূর্তে সাভারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলন করছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। টেলিভিশন, ল্যাপটপ ছিল সাথে, ওখানে আমরা কিছু একটা পাসপোর্ট পেলাম। তো ওইটা পরের যে আমরা এতে পেলাম, ওই আপনার পরের যে রুমটা, সেখানে আমরা তল্লাশি করার পরে সেমি পেলাম, অনেক কিছু পেলাম। এখানে সে মনে হলো যেন তারা ওই ছোট কোন একটা মেটেরিয়ালস তৈরি করে, ছোটখাটো যে ক্রিম জাতীয়, এরকম মনে হলে ওইগুলা ভাসমান ভাবে তারা বেচা কেনা করে। তো তার মধ্যে আমরা পেলাম, ওই তল্লাশি করে এক ফাঁকে দেখলাম যে এই বোমা বানানোর মেটেরিয়ালস গুলা, যেমন আমরা এই ছোট ছোট ওটা কি বলে যেন মার্বেলের বিয়ারিং, আর কি বিয়ারিং পেলাম, বল, ব্যাটারি পেলাম, একটা সার্কিটের মতো দেখা গেল। তো আমরা তখন চিন্তা করলাম যে যেহেতু আমরা এটা এক্সপার্ট না, আমরা সিটির সাথে কথা বললাম। সিটি তখন বললো যে স্যার এখানে তো মনে হচ্ছে বোম ডিসপোজাল টিম লাগবে। তো তারপরে আমরা খুব সতর্কভাবে আর একটু তল্লাশি করার পরে দেখলাম যে মনে হলো যে সুইসাইডাল ভেস্ট আছে একটা ব্যাগের মধ্যে। তো তখন আমরা ওখানে ওদেরকে বললাম তাহলে আমরা কি করতে পারি। তখন আমরা সিটির, আপনারা জানেন যে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান এখন মনিরুল ইসলাম স্যার, ওনার সাথে কথা বললাম। তো স্যার বললেন যে যেহেতু রাতের ঝুঁকিপূর্ণ বিষয়, তোমরা বাড়িটা ঘেরাও করে রাখো, আমরা সকালে আমাদের লোক দিয়ে অভিযান পরিচালনা করব। তো সেই মোতাবেক আমরা সারা রাত্রি এখানে আমাদের ঢাকা জেলা পুলিশ, পাশাপাশি র্যাবও ছিল, আমাদের একটা টিম ছিল সাথে, আমরা বাড়িটি কর্ডন করে রাখি এবং নিচে যে ব্যক্তিটি থাকতো তারা আতঙ্কিত ছিল, তাদেরকে আমরা ইভ্যাকুয়েট করে পাশের বাড়িতে পাঠিয়ে দিই। এবং ওইটা সকালবেলাতে আজকে আবার যখন আমাদের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং বোম ডিসপোজাল টিম আসে, তারা এটাকে পরিপূর্ণভাবে তল্লাশি করে এবং আইডেন্টিফাই করে। ভিতরে 7টি হ্যান্ডমেড গ্রেনেড, যেটা দেশীয় তৈরি, এবং সাথে 3টি সুইসাইডাল ভেস্ট আছে। তারপরে তারা ওয়ান আফটার আনাদার এটাকে ডিফিউজ করে আমাদের সেই প্রক্রিয়ার মাধ্যমে। এতে আসলে এক কথায় কার্যক্রম আমাদের আজকে। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম কালকে উদ্ধার করা হয়েছিল, কি কি ছিল এগুলো বলতে? আসলে যে বললাম আমি, যে বোমা তৈরির যে সরঞ্জাম, তার মধ্যে যে বল বেয়ারিং ছিল, তারপর হলো ব্যাটারি ছিল, আরো কিছু পাউডারের মতো মনে হয়েছে, সেটা হয়তো ভালো বলতে পারবে যারা বোম ডিসপোজাল টিম আছে। এই বিষয়গুলো আমরা পেয়েছি। এর বাইরে আপনারা জানেন যে একটা খুব অত্যাধুনিক মনে হলো, ওই চাপাতি টাইপের, কিন্তু চাপাতির মতো না, খুব অত্যাধুনিক একটি অস্ত্রের মতো, সেটি পাওয়া গেছে। বেশ কিছু মোবাইল ওখানে পাওয়া গেছে, অনেকগুলা মোবাইল সেট, তারপরে কম্পিউটার ছিল ওখানে, ল্যাপটপ আর কি। এই বিষয়গুলো এখানে যে কারা যারা ছিল তাদের নাম পরিচয় কোনো কিছু আপনারা পেয়েছেন, আইডি কার্ড বা এই ধরনের কোনো কিছু? আসলে এই ধরনের আমরা কোনো আইডি কার্ড বা নাম ঠিকানা পাই নাই এখানে। আসলে যে আপনারা জানেন যে তো ছদ্মনামে থাকে, তারপরে সেই ছদ্মনাম হিসাবে এখানে দু একটা জেনেছি।
এবং তাদের পেশাও ঠিকমতো বলতে পারে না। আর প্র্যাকটিক্যাল এখানে বাড়ি এলাকায় পাওয়া যায় না। সে গতকাল থেকে আমরা তাকে বলছিলাম যে আপনারা আসেন, তো সে বলছে যে কি একটা কাজে বাইরে আছে, ঢাকার বাইরে, হয়তো সময় লাগবে। আমরা তার সাথে কথা বলে বুঝতে পারবো যে কি পরিচয় বা কি নামে এই বাড়িটি ভাড়া নিয়েছিল। এখানে অ্যাপারেন্টলি দুই পাশে আমাদের যেটা মনে হয়েছে আর কি, আমরা যেটা শুনেছি সেটা হলো যে এই পাশে একজন থাকতো আর ওই পাশে একটা মহিলা সহ একটা ফ্যামিলি থাকতো, ছোট ফ্যামিলি। আটক আছে না, আমাদের কাছে কোনো আটক নেই। না, বাড়ির নাম এই ধরনের কোনো কিছু পাওয়া যায় না। বাড়ি মালিকের নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। অল্প বয়সী কয়েকটা ছেলে ছিল, নাসিম বা 16 বছর 17 বছর। না 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 না, এই নামে কোনো ছিল না। না, সাকিব বলে কাউকে আমরা দেখি নাই। আপনাদের কিন্তু আমরা বললাম না, না বলে প্রথম স্টেজে যেটা একটু শুনতে হবে আপনাদের। প্রথম স্টেজে যখন আমরা এখানে আসি, আপনাদের অনেক সাংবাদিক ছিল আমাদের সঙ্গে, তারা দেখেছে যে বাড়ির নিচতলাতে একজন ব্যক্তি, তার ছোট ছোট 3টা বাচ্চা এবং একজন মহিলা ছিল। আর এই মহিলার সাথে তার একটা বোন বা এরকম কেউ হবে ছোট, এরাই ছিল। এদের সঙ্গে আমরা কথাবার্তা বলি এবং আমরা উপরে উঠে দেখি এইগুলো তালা বন্ধ রুমগুলি। তো এই 5টি সদস্য ছিল এবং তাদেরকে আমরা পরবর্তীতে তারা যখন আতঙ্কিত হয়, আমরা বলে আতঙ্কের কোনো কারণে আমরা পুলিশ আছে, আপনার পাশের বাড়িতে আশ্রয় নেই। এটা হলো সাদিক আহমেদ নামে এক লোক বললো যে এই বাড়ির আমি, তার ভাই এবং তার ভগ্নিপতি, তার ছেলে না, নিজেই বলছে। তাকে আমরা তার সাথে কথা বলেছি। এরকম যদি পাই, আমরা যদি আসে তাহলে আমরা তো ইনভেস্টিগেট করে দেখবো কে তাদের বাইরে। হ্যাঁ, এখানে বিশেষ করে আমাদের টিম করছে, তারা বলতে পারবে যে কিভাবে তারা। অভিযান সমাপ্ত এই মুহূর্তে অভিযান সমাপ্ত 3টা, শুরু হয়েছিল আমাদের 10টা। যাদের সূত্র ধরে আপনারা সাভারে এই অভিযানটা পরিচালনা বলে মনে করছেন আপনারা, কি মেসেজ ছিল, কাকে ধরা বা জেএমবির কোনো সদস্য ছিল কিনা? জেএমবির কোনো এখানে আসলে জেএমবি সদস্য তো অবশ্যই, কারণ যারা জঙ্গি তারা আপনারা জানেন যে তারা নিরিবিলি জায়গাতেই থাকতে চায়। দর্শক, সাভারের নামাগেন্ডা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়ি ঘিরে রেখেছিল কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। সেখানে অভিযান এইমাত্র শেষ হয়েছে। সেখান থেকে সংবাদ সম্মেলন করছিলেন সেখানকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। ভাস্কর্য সরানোর বিক্ষোভে পুলিশি বাধার প্রতিবাদে আজ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ পালন করবে প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠন। শুক্রবার এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার সকালে পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল বের করে এসব সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই মিছিলের শুরুতেই বাধা দেয় পুলিশ। ব্যবহার করা হয় জলকামান, ছোড়া হয় কাঁদানে গ্যাস। এ সময় আহত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা দেশে মুক্তিযুদ্ধের চেতনায় যে সকল ভাস্কর্য নির্মিত হয়েছে সেগুলো অপসারণের প্রশ্নই ওঠে না। আজ সকালে কাঁচপুরের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক পরিদর্শনকালে তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টের ভাস্কর্যের সাথে এসব ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। মুক্তিযুদ্ধের চেতনা যে ভাস্কর্যগুলো বাংলাদেশে আছে, এর সাথে সুপ্রিম কোর্টের ভাস্কর্যের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনা যে ভাস্কর্য নির্মিত, এটা সরকারি অনুদানেই হয়েছে এবং হচ্ছে, কাজে এগুলোর সাথে এর কোনো সম্পর্ক নেই। অন্যান্য ভাস্কর্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতির ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সকালে রাজধানীর সুইডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ভাস্কর্য সরানোর মাধ্যমে সকল ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে। এটি নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা নিয়ে যেত বলেও মন্তব্য করেন তিনি। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে এটা সরানোর ব্যাপারে কে সিদ্ধান্ত নেবেন এবং এটা ঠিক কিনা। তখন আমি বলেছিলাম যে এটা মাননীয় প্রধান বিচারপতি এটা সিদ্ধান্ত নেবেন। আজকে দেখছি যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এটা সরানোর জন্য। যতটুকু আমি জেনেছি এইটা কোনো মূর্তি ছিল না বলে আমার মনে হয়, এবং এই মূর্তিটা সরিয়ে বরঞ্চ অন্যান্য ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মকে আমার মনে হয়
যে সম্মান করা হয়েছে, কারণ আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূর্তিটা যদি উপস্থাপন করতাম তাহলে এটা কিন্তু আসল যে থেমিস। এবারে ঢাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইভ। রমজান আসলেই চিরচেনা রাজধানী ঢাকার চেহারা একেবারে পাল্টে যায়। এমনিতেই যানজটে নাকাল রাজধানীতে রমজানে রীতিমতো নাভিশ্বাস উঠে নগরবাসীর। আর এবারে এই সময় নগর জুড়ে উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি যানজটের এই সমস্যায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বিষয় নিয়ে কথা বলতে ঢাকা লাইভে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, আগারগাঁও এলাকায় যানজট ও জনদুর্ভোগ কেমন দেখছেন? অর্থী আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি সরাসরি যে এই খোঁড়াখড়ির কারণে রমজানের যে ভোগান্তি বাড়বে এবং যানজটের আশঙ্কা করছেন কিন্তু এখানকার যারা নিয়মিত চলাচল করেন। আপনি দেখতে পাচ্ছেন আগারগাঁওয়ের রোকেয়া সরণিতে যে পুরো সড়কটি অর্ধেকের বেশি কিন্তু জুড়ে কিন্তু খোঁড়াখড়ি করে রাখা হয়েছে, যে কারণে কিন্তু যান চলাচল খুব ধীর গতিতে চলছে, যেখানে ৩-৪ লেনের রাস্তাটি এখন 1 লেনে পরিণত হয়েছে। এবং যে সড়কটি এই সড়কটি বিশেষ করে ফার্মগেট থেকে যেটি মিরপুর দিকে যাচ্ছে সেদিকে যান চলাচল কিন্তু একেবারে ধীর গতি। এবং আমি এখানকার যারা আছেন তাদের সঙ্গে কথা বলি, তারা বলছেন যে এইটার কারণে কিন্তু তাদের যানজট আরও বেড়ে যাবে। আমি যারা আছেন তাদের সঙ্গে কথা বললে হয়তো অর্থই আরও স্পষ্ট হবে। আপনি মনে করছেন যে এই যে খোঁড়াখড়ি হচ্ছে এবং এর কারণে আগামীকাল থেকে রোজা, এই রোজাতে কি যানজট বাড়বে? আরও বাড়বে। কি ভোগান্তি হয় আপনার? আমাদের আসতে সময় লাগে, অনেক সময় লাগে। একটা গাড়ি চলতে সিঙ্গেল, অনেক সমস্যা, আসতে পারতেছে না ঠিক সময়। তারপর কাস্টমার গাড়ি নিয়ে আসতে পারতেছে না, ব্যবসার ক্ষতি হচ্ছে, এইরকম অনেক সমস্যা আমাদের এখানে হচ্ছে আর কি। আচ্ছা, আপনি কি বলবেন যে এই যানজট হবে বলে মনে করছেন রোজাতে? হ্যাঁ, রোজাতে যানজট আরও বাড়বে মনে হচ্ছে। আর রাস্তাগুলো যেভাবে খুঁজছে এখানে দুর্ঘটনার সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। আর এখানে যেভাবে সেফটি দেওয়া উচিত ছিল ওইটাও আমরা দেখতে পাচ্ছি না। ওকে, রাতের বেলায় যান চলাচল অনেক বিপজ্জনক হয়ে উঠছে। ধন্যবাদ আপনাকে। অর্থে আপনি শুনছিলেন যে তারা আশঙ্কা করছেন যে এই খোঁড়াখড়ির কারণে রমজানের যানজট বেড়ে যাবে এবং একই সঙ্গে কিন্তু বলছেন যে এটি কিন্তু দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এবং আপনি জানেন যে অর্থী যে এই আগামীকাল থেকে রোজা, এই রোজার কারণে কিন্তু মানুষের চলাচল অর্থাৎ আরও বেড়ে যাবে, বিশেষ করে ইফতারের আগে। তো তখন যান চলাচল যে আরও স্বাভাবিক গতিতে থাকবে না বলে তারা আশঙ্কা করছেন। তো অর্থী এই ছিল সর্বশেষ আগারগাঁও থেকে। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ঢাকা লাইভে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান পারভেজ। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। সরকারকে সরাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে সরকারকে সরাতে হবে। এজন্য সবাইকে দেশব্যাপী ছড়িয়ে পড়তে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই আহ্বান জানান। বিএনপি ভিশন 2030 ঘোষণার পর আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা তল্লাশি করতে গিয়েছিল পুলিশ কর্মকর্তারা, তারা বের হয়ে বললেন সাংবাদিকদের সামনেই এই তল্লাশির প্রাপ্তি হচ্ছে 0। ওইখানেই প্রশ্নটা, তারা কোন গোয়েন্দা, তারা কারা, কোন গোয়েন্দা যারা সরকারকে বিভ্রান্ত করছেন, পুলিশকে বিভ্রান্ত করছেন, বলছেন যে এখানে বিভিন্ন রকম নাশকতামূলক পত্রপত্রিকা রয়েছে, কাগজ রয়েছে, যেগুলো সরকারের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করতে পারে। আমরা যা দেখেছি পুলিশের রিপোর্ট।
ময়মনসিংহ, গাইবান্ধা, দিনাজপুর ও নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত এবং অন্তত 30 জন আহত হয়েছে। পুলিশ জানায়, ইসলাম পরিবহন নামে একটি বাস ময়মনসিংহের ত্রিশালের চেলের ঘাট এলাকায় ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু এবং এক নারী নিহত হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় 25 যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এদিকে গাইবান্ধার রংপুর ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় গরু বোঝাই ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়ায় সকালে ট্রাক পিকআপ সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। নড়াইল সদরে ট্রাক চাপায় এক নসিমন চালক নিহত হয়েছে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আসন্ন বাজেটে অর্থনৈতিক শৃঙ্খলার দিকে বিশেষ মনোযোগ দিতে পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর ব্র্যাকিন সেন্টারে এক বাজেট আলোচনায় সিপিডির পরামর্শ, আগামী বাজেটে ভ্যাট হার 15% না করে 12% করার। বিস্তারিত থাকছে সুলতান আহমেদের রিপোর্টে। অকাল বন্যায় ভেসে গেছে হাওর অঞ্চলের বহু ফসলি জমি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চাল উৎপাদনে। তবে ঠিক কত পরিমাণে চালের ক্ষতি হয়েছে তার সঠিক হিসেব না থাকলেও গবেষণা প্রতিষ্ঠান সিপিডির হিসেব বলছে তা হবে প্রায় 16 লাখ মেট্রিক টন। যে ক্ষতিটা হয়েছে এটা প্রায় 1.6 মিলিয়ন মেট্রিক টনের সমান হবে, যেটা বোট যে বড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তার প্রায় 8% মতো। রাজধানীর ব্রাকিন সেন্টারে তৃতীয় প্রান্তিকের বাজেট আলোচনায় এ সময় উঠে আসে আসন্ন বাজেট প্রসঙ্গ। বক্তারা বলেন, এবারের বাজেট রাজনৈতিক হলেও অর্থনৈতিক শৃঙ্খলার দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। যে বাস্তবায়নের যে শৃঙ্খলার কথা, সেটা কিন্তু আমরা অনেক দিন ধরেই বলছি যে এগুলোকে আরও ট্রান্সপারেন্ট করা, এইসব প্রকিউরমেন্টগুলো পরবর্তীতে যখন হয় তখন সেখানেও এটা প্রতিযোগিতা মূল্যে এটা আসছে কিনা সেটা নিশ্চিত করা। সংস্থাটির নির্বাহী পরিচালক ইসলামী ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর আহ্বান জানান। সংস্থাটির নির্বাহী পরিচালক ইসলামী ব্যাংকের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর আহ্বান জানান। একটা ব্যাংকের লার্জেস্ট বড়োয়ার যখন লার্জেস্ট ওনার হয়ে যায় তখন এইটার ক্ষেত্রে যে কর্পোরেট ব্যাংক প্রতিষ্ঠানের কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে তো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর সম্মানীয় ফেলো গুরুত্ব দেন কর্মসংস্থান বাড়ানোর দিকে। যে কর্মসংস্থান আসলেই কতখানি হয়েছে। আমাদের ধারণা প্রবৃদ্ধি হচ্ছে, শিল্পেরও উন্নতি হচ্ছে, কিন্তু সেই পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। তার একটার ব্যাখ্যার কথা আমাদের রিপোর্টে বলা হয়েছে, সেটা হলো যে ধরনের প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি সেই পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করছে না। এখন আর অনেক বেশি পুঁজি ঘন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সিপিডির পরামর্শ, আগামী বাজেটে ভ্যাট হার 15% না করে 12% করার। তাহলে আমরা বলবো যে সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। গেল 4 বছরে নানা প্রতিবন্ধকতার মুখে সক্ষমতা হারিয়ে বন্ধ হয়ে গেছে প্রায় 1200 পোশাক কারখানা। গ্যাস, বিদ্যুৎ সংযোগ ও ব্যাংক সুদের হার বেশি হওয়ায় এই শিল্পে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না অভিযোগ করে আগামী 2 বছর এই শিল্পকে সুরক্ষা দিতে উৎসে কর সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানায় বিজিএমইএ। শনিবার রাজধানীর বিজিএমইএ ভবনে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও আসন্ন বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় তিনি তৈরি পোশাক শিল্পের জন্য কর্পোরেট কর হার 20% থেকে কমিয়ে 10% নামিয়ে আনা, আগামী 2 বছরের জন্য 5% নগদ সহায়তা এবং 5 বছরের জন্য সকল বাণিজ্য কৌশল স্থিতিশীল রাখার দাবি জানান। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার নিউজ 24 আন্তর্জাতিক।
খ্রিস্টান তীর্থযাত্রীদের বহনকারী গাড়িতে হামলার ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র লিবিয়ায় বিমান হামলা চালিয়েছে মিশরীয় সেনাবাহিনী। লিবিয়ার দেরনা শহরে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প লক্ষ্য করে 6 বার বিমান হামলা চালানো হয়। মিশর প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি বলেছেন, জঙ্গি ক্যাম্প যেখানেই হোক না কেন সেখানে অভিযান চালাতে কোনো ধরনের কার্পণ্য করবে না তার দেশ। শুক্রবার রাতে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে তিনি রাষ্ট্রের জনগণকে শয়তানদের হাত থেকে বাঁচানোর অঙ্গীকারও করেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও কামনা করেন সিসি। মিশর সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্সে জানানো হয়েছে, ওই হামলায় লিবিয়ার কিছু জঙ্গির সম্পৃক্ততার তথ্য রয়েছে তাদের কাছে। এর আগেও লিবিয়ায় আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে কায়রো প্রশাসন। মিশরের কেন্দ্রে খ্রিস্টান তীর্থযাত্রী বহনকারী কয়েকটি বাসে শুক্রবারের ওই হামলায় অন্তত 28 জন নিহত হয়। ট্রাম্প জামাতা জারেড কুশনার মস্কোর সাথে সম্ভাব্য গোপন যোগাযোগের সব ধরনের সুযোগ খুঁজছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। তবে এই বিষয়ে মুখ খোলেননি হোয়াইট হাউস কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মমতাজ। মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনকালে রিপাবলিকান শিবিরের সঙ্গে ক্রেমলিনের নিরাপদ ও গোপন যোগাযোগ চালু করা যায় কিনা তা নিয়ে ট্রাম্প জামাতা ও তার একান্ত উপদেষ্টা জ্যারেড কুশনার এবং ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, কুশনার এবং রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক রুশ কূটনৈতিক সুবিধা গ্রহণ করে একটা ব্যাক চ্যানেল তৈরি করতে চেয়েছিলেন যাতে নজরদারি এড়ানো যায়। সেই আলোচনায় সিরিয়া এবং রাজনৈতিক অন্য বিষয়গুলো উঠে এসেছিল। 2016 ডিসেম্বরের শুরুর দিকে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সেই বৈঠকে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনও উপস্থিত ছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2016 এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে অন্তত 2 বার ফোনেও রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছিল কুশনারের। চলতি মাসের শুরুর দিকে এফবিআই পরিচালক পদ থেকে জেমস কোমির অপসারণের পর নতুন করে চাঙ্গা হয় রাশিয়া ট্রাম্পের যোগাযোগ ইস্যু। সাবরিনা মমতাজ, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে 2টি বাড়িতে অভিযান চলছে, 3টি সুইসাইডাল ওয়েস্ট ও 7টি গ্রেনেড উদ্ধার। কাল থেকে শুরু মাহে রমজান, এখনো অস্থির বাজার। নির্ধারিত দামের বেশি নিলে শাস্তিমূলক ব্যবস্থা, বললেন দক্ষিণের মেয়র। মুক্তিযুদ্ধের চেতনার ভাস্কর্য অপসারণের প্রশ্নই ওঠে না, বললেন ওবায়দুল কাদের। এবং পৃথক সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত 10 জন, আহত অন্তত 30 জন। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।